তো আজকে আমরা হাফ চ্যাপ্টার শেষ করব, বেশি টাইম লাগবে না, এন্ড দেন নেক্সট ক্লাসে বাকি হাফ শেষ করব। আচ্ছা, সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল হচ্ছে ট্রানজ্যাকশনটা কি, and with respect to database system, transaction, what does it mean, right? So transaction হচ্ছে একটা ডেটাবেসের যে কোনো প্রসেস, ধরো আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি, সেটার যে একটা লজিক্যাল ইউনিট, সেটাকে আমরা ট্রানজ্যাকশন বলি, এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনে একটা বা ওয়ান অর মোর অ্যাক্সেস অপারেশন হইতে পারে। সো হোয়াট ডাজ অ্যান অ্যাক্সেস অপারেশন মিন? অ্যাক্সেস অপারেশন হচ্ছে যে আমি ডেটাবেস থেকে কিছু রিড করতে পারি ও ডেটাবেসে কিছু রাইট করতে পারি। সো রিড মানে হচ্ছে ডেটা রিট্রিভ করা, আর রাইট মানে হচ্ছে আমি নতুন ডেটা ইনসার্ট করতে পারি, বা কোনো একটা এক্সিস্টিং ডেটাকে আপডেট করতে পারি, বা ইভেন কোনো একটা এক্সিস্টিং ডেটাকে ডিলিট করতে পারি। সো দোজ আর রাইট অপারেশনস। সো যে কোনো একটা ট্রানজ্যাকশনে ওয়ান অর মোর এই ধরনের অ্যাক্সেস অপারেশন থাকবে। কিছু একটা রিড করতে পারি, কিছু জিনিস রাইট করতে পারি। সো ফর এক্সাম্পল, আমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, ধরো অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে $50 ট্রান্সফার করি, তাহলে এই কমপ্লিট জিনিসটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন, এবং এই $50 ট্রান্সফার করার জন্য আমাকে কিছু রিড কিছু রাইট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এই যে রিড আইটেম এ, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট এ থেকে আমি প্রথমে আমার যে অ্যামাউন্টটা আছে সেটাকে রিড করব। রিড করার পরে সেখান থেকে ওই কারেন্ট অ্যামাউন্ট থেকে $50 মাইনাস করে দিব, রাইট, বিকজ এটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। দেন আমি এই আপডেটেড ভ্যালুটা অ্যাকাউন্ট এ তে রাইট করব। দেন অ্যাকাউন্ট বি এর যে অ্যামাউন্টটা ছিল সেটাকে রিড করব। রিড করার পরে সেটাকে $50 দিয়ে প্লাস করব, বিকজ আমার নতুন টাকা অ্যাড হবে, অ্যান্ড দেন নতুন আপডেটেড ভ্যালুটাকে অ্যাকাউন্ট বি তে রাইট করে দিব, রাইট। সো এখানে হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে স্টেপ 1 থেকে 6 পর্যন্ত একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন। সো এটাকেই ডেটাবেস সিস্টেমসে আমরা ট্রানজ্যাকশন বলি, যখন আমি একটা লজিক্যাল ইউনিট অফ টাস্ক আমি কমপ্লিট করি আমার ডেটাবেসের উপর, সেটাকে আমি একটা ট্রানজ্যাকশন বলতেছি। কারো কি এখানে কোনো কনফিউশন আছে? মিস, এখানে তো কাজ অনেকগুলো হচ্ছে, তাহলে লজিক্যাল ওয়ান ইউনিট মানে কিভাবে ডিফাইন করছি? মানে জিনিসটা হচ্ছে যে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে $50 হচ্ছে আমি ট্রান্সফার করব। সো এই টার্গেটটাই হচ্ছে আমার ট্রানজ্যাকশন। এখন এই ট্রানজ্যাকশনটা করার জন্য আমাকে যা যা স্টেপ করতে হবে সেটা করতে হবে। সো যেহেতু আমার এখানে দুইটা অ্যাকাউন্টের মধ্যে টাকা আপডেট হচ্ছে, সেজন্য দুইটা অ্যাকাউন্ট থেকেই রিড করে সেটাকে আপডেট করে রাইট করতেছি। সো ডিপেন্ডিং অন দ্য টাস্ক আমার ততগুলো রিড রাইট আইটেম থাকবে, বাট দ্য হোল টাস্ক ইজ মাই ট্রানজ্যাকশন। এটা কি বোঝা গেছে? মিস, মানে আমার কমপ্লিট একটা যে আমি করব আর কি, মানে চেঞ্জটা আনতে চাচ্ছি ফ্রম বিগিনিং টু এন্ড, পুরোটা একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ ইন্টারমিডিয়েট টাস্কস। এক্স্যাক্টলি। সো ইন্টারমিডিয়েট স্টেপসটা হচ্ছে আমার জাস্ট স্টেপস টু কমপ্লিট আ হোল ট্রানজ্যাকশন। সো যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে এখন যদি আমি এখানে স্টেপ 3 তে আটকায় যাই, ধরো ফর সাম রিজন স্টেপ 3 তে আমি থেমে যাই, এন্ড স্টেপ 4, 5, 6 যদি আমি এক্সিকিউট না করতে পারি, তাহলে কিন্তু আমার যে টাস্কটা ছিল বা গোলটা ছিল যে $50 ট্রান্সফার করা, সেটা কিন্তু কমপ্লিট হবে না, রাইট। তার মানে আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়নি। সো ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য আমার এখানে স্টেপ 1 থেকে 6 পুরোটাই কমপ্লিট করতে হবে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার জন্য। কি বোঝা গেছে? কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? সো এখানে যেটা বলছে, ট্রানজ্যাকশন ক্যান বি আ সেট অফ অপারেশনস, ঠিক আছে? ট্রানজ্যাকশন সেট অফ অপারেশনস। সো ট্রানজ্যাকশনটা ক্যান বি স্পেসিফাইড ইন আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক এসকিউএল, সাবমিটেড ইন্টারঅ্যাক্টিভলি। সো আমি এই সব পুরো কাজটা কিন্তু আমরা যে ইনসারশন, তারপর সিলেক্ট কোয়েরি, আপডেট কোয়েরি, সেভাবে কিন্তু আমি এসকিউএল ইউজ করে এই পুরো জিনিসটা আমি করতে পারি, রাইট। অথবা আমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এমবেড করে জিনিসটা করতে পারি। সো ইট ডিপেন্ডস আমি কিভাবে করতে চাই, আমার প্রোগ্রাম কিরকম আছে, সেটার উপর ডিপেন্ড করে আমি পুরো কাজটা, পুরো ট্রানজ্যাকশনটা করতে পারি।
ঠিক আছে। সো আমার যদি একটা কমপ্লিট সফটওয়্যার থাকে, সো ওইটা হচ্ছে কোনো প্রোগ্রামে এমবেড করা থাকবে, আর আমি চাইলে কমান্ড লাইন থেকেও এসকিউএল লিখে লিখে ইন্টারঅ্যাক্টিভলি পুরো কাজটা শেষ করে নিতে পারি, ট্রানজ্যাকশনটা। আচ্ছা, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো এখানে রিড আইটেম আর রাইট আইটেম বলতে কি বোঝাচ্ছে এটা ডিটেলসে বলা আছে। সো রিড করলে মানে আমরা আমাদের কম্পিউটার মেমোরির যে ডিস্ক ব্লক থেকে ফার্স্টে রিড করব, তারপরে সেটা বাফারে সেভ করে রাখবো, বাফারে সেভ করে তারপরে হচ্ছে প্রোগ্রাম ভ্যারিয়েবলে সেভ করব। সো এটা হচ্ছে রিড আইটেম। আর রাইট হচ্ছে আবার যেই ডিস্ক ব্লকে আমার এক্সিস্টিং ভ্যালুটা আছে সেটাকে খুঁজে নিব, খুঁজে সেখানে বাফার মেমোরিতে প্রথমে রাখবো, তারপরে হচ্ছে ওখানে কারেক্ট লোকেশনে আপডেট করব। সো এই পার্টটা তোমরা নিজেরা একটু দেখে নিও। এটা জাস্ট হচ্ছে কিভাবে রিড আর রাইট অপারেশনের যে পুরো ডেফিনিশনটা আছে আমার কম্পিউটারের মেমোরি থেকে কিভাবে আমি মানে স্টেপগুলো আছে সেটা বলা আছে। সো এটা এত আমি ডিটেলসে যাচ্ছি না, সিন্স এটা কমপ্লিটলি কম্পিউটার মেমোরির উপর মানে ব্যাপারে বলা আছে, বাট তোমরা নিজেরা একবার একটু রিডিং করে নিও, দেখে নিও, সো দ্যাট ইউ গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে? এখানে আরো দুইটা ট্রানজ্যাকশনের এক্সাম্পল দেখাইছে, যেমন স্টেপ এ তে হচ্ছে, স্টেপ এটা হচ্ছে ট্রানজ্যাকশন এটা বা T1 ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে কিন্তু আমরা যে $50 ট্রান্সফার করলাম ওইটার মতো সিমিলারই, যে একটা জায়গা থেকে আমি রিড করে মাইনাস করলাম, আর একটা জায়গায় রিড করে সেটা প্লাস করে দিলাম, করে আপডেট করলাম। আর ট্রানজ্যাকশন 2 তে কিন্তু মাত্র 3টা স্টেপ আছে, জাস্ট একটা জিনিস রিড করে সেটার সাথে আপডেট করে রাইট করলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট দুইটা আলাদা আলাদা ট্রানজ্যাকশন। T1 এমন 6টা স্টেপ আছে, T2 তে আমি 3টা স্টেপ দেখতে পারতেছি। সো ডিপেন্ডিং অন মাই টাস্ক আমার ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্টেপস থাকবে, অ্যান্ড অলসো সব ট্রানজ্যাকশনে যে রিড আর রাইট দুইটাই থাকবে নট নেসেসারি। কিছু ট্রানজ্যাকশনে শুধু রিড থাকতে পারে, কিছু ট্রানজ্যাকশনে শুধু রাইট থাকতে পারে। সো সবসময় যে রিড রাইট থাকবে নট নেসেসারি। ফর এক্সাম্পল আমি যদি নতুন কিছু ইনসার্ট করি, একদম নতুন, তাহলে কিন্তু রিড থাকবে না, শুধু রাইট থাকবে, রাইট? কিছু আপডেট করলে নরমালি রিড করে তারপরে রাইট করতে হয়। সো সেটাই। সো এনি কোয়েশ্চেন্স? সো যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ। এটা হচ্ছে এই অ্যাসিড প্রপার্টিজ এর ব্যাপারে কিন্তু অনেক সময় ইসের মধ্যেও জিজ্ঞেস করা হয়, যেমন ইন্টারভিউ কোয়েশ্চেন্সে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দিস অ্যাসিড প্রপার্টি। সো অ্যাসিড প্রপার্টি হচ্ছে যে আমার যে ট্রানজ্যাকশন আছে, যেটা হচ্ছে একটা ইউনিট অফ প্রোগ্রাম এক্সিকিউশন, সেটার অনেক ডেটা আইটেমস কিন্তু অ্যাক্সেস এবং আপডেট হইতে পারে, রাইট? সো এই ডেটা আইটেম যে আমি ডিফারেন্ট ডেটা আইটেম অ্যাক্সেস করতেছি, আপডেট করতেছি, সেটাকে ভ্যালিড রাখতে হবে, বা সেটার ইন্টেগ্রিটি মানে সেটা যে আমার কারেক্ট আছে, ভ্যালিড আছে, সেটা আমাকে মেনটেন করতে হবে। সো এটাকে মেনটেন করার জন্য চারটা প্রপার্টি আছে। এই চারটা প্রপার্টি যদি আমার মেনটেন হয়, তাহলে আমি বলতে পারবো যে আমার টোটাল যে ডেটা আইটেম আছে সেটাও ভ্যালিড, বা সেটাও আমার সেটার ইন্টেগ্রিটি আছে। ওকে? সো এই চারটা প্রপার্টিকে আমরা অ্যাসিড প্রপার্টি বলি। সো এ দিয়ে হচ্ছে অ্যাটমিসিটি, সি দিয়ে হচ্ছে কনসিস্টেন্সি, আই দিয়ে আইসোলেশন, আর ডি দিয়ে হচ্ছে তোমার ডিউরেবিলিটি। ঠিক আছে? ডিউরেবিলিটি। সো আমরা এক একটা হোয়াট ডাজ ইট মিন, সো এটা একটু দেখি। অ্যাটমিসিটি মানে হচ্ছে যে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে atomic বলা হয়, which means that the whole transaction should perform entirely or not performed at all. ঠিক আছে? সো তার মানে আমার এখানে যে ট্রানজ্যাকশন আছে T1, ইদার আমি পুরো ট্রানজ্যাকশনটা এন্টায়ারলি কমপ্লিট করব, অথবা পুরো ট্রানজ্যাকশনটাই কমপ্লিট করব না। এরকম করা যাবে না যে আমি মাঝখানে 2-3টা স্টেপ করে দেন আমি বাকি স্টেপগুলো করলাম না, তাহলে আমার ট্রানজ্যাকশনটা অ্যাটমিক না। Okay, atomic হইতে হইলে I have to complete the entire transaction or not complete it at all. Okay, so মানে আমাদের যে রিকভারি সাবসিস্টেম থাকে ডেটাবেসে, সেটা অ্যাকচুয়ালি অ্যাটমিসিটি এনশোর করে। সো আমরা যদি কোনো একটা ট্রানজ্যাকশনের মাঝখানে কোনো ফেইলার হয়, বা হঠাৎ করে কিছু একটা
আমি এক্সিকিউট করতে পারলাম না, তাহলে আমাকে যেটা করতে হবে যে ডেটাবেজের রিকভারি সিস্টেম হচ্ছে প্রিভিয়াস স্টেটে হচ্ছে ব্যাক করবে, রোল ব্যাক করবে বা হোয়াট এভার। সো এটাতে যেটা হবে যে আমার পুরো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হইলো না, রাইট? সো আমি মাঝখানে কোনো স্টেপে এসে আটকাইতে পারবো না। ফর এক্সাম্পল, ইফ ইউ কনসিডার যে মানে মাঝখানে স্টেপে অ্যাকচুয়ালি আটকায় গেলে বা ফুল ট্রানজাকশনটা কমপ্লিট না করলে কিন্তু আমার অনেক ধরনের ইনভ্যালিড স্টেটে আমার ডেটাবেস চলে যাবে, আমার ডেটাবেসে ইন্টিগ্রিটি থাকবে না, তারপরে হচ্ছে আমি আমার যে ডেটা লস বা কোন ধরনের বড় ধরনের ইস্যুস বা প্রবলেম হইতে পারে। সো ইট মাস্ট বি, এভরি ট্রানজাকশন মাস্ট বি অ্যাটমিক। অ্যাটমিসিটি কি না কারো কোনো কোয়েশ্চেন আছে হোয়াট ইট মিনস? আচ্ছা, অ্যাটমিসিটি যে আমাদের $50 ট্রানজাকশন ছিল সেটার পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে লেটস সে এই পুরো ট্রানজাকশনটা আমার স্টেপ 1 থেকে স্টেপ 6 পর্যন্ত কমপ্লিট করতে হবে, রাইট? সো লেটস সে আমার কোনো একটা স্টেপ, যেমন স্টেপ 3 এর সময় ইফ দ্য ট্রানজাকশন ফেলস আফটার স্টেপ 3 এন্ড বিফোর স্টেপ 6, মানে ধরো স্টেপ 3 এর পরে এবং স্টেপ 6 এর আগে মাঝখানে কোথাও ট্রানজাকশনটা ফেল করে, তাইলে কি হবে যে মানি উইল বি লস্ট, রাইট? বিকজ একটা অ্যাকাউন্ট থেকে আমার মাইনাস হয়ে গেছে বাট অন্য অ্যাকাউন্টে এসে অ্যাড হয়নি, তাহলে এই যে $50 আমার ছিল সেটা কিন্তু লস হয়ে যাবে। সো এই ট্রানজাকশনটা ফেল করতে পারে আমার সফটওয়্যার বা হার্ডওয়্যারের কোনো একটা ফেলারের কারণে। সো তখন যেটা করতে হবে, আমার এই ধরনের ব্যাংকিং ডেটাবেজে অবশ্যই আমার রিকভারি সাবসিস্টেম থাকতে হবে, যেটা এনশিওর করবে যে আমার পার্শালি এক্সিকিউটেড কোনো ট্রানজাকশন যাতে ডেটাবেজে রিফ্লেক্ট না করে, এটা যাতে প্রিভিয়াস স্টেটে বা আমার আগে যে অ্যাকাউন্ট এতে যে টাকাটা ছিল সেটা যাতে আবার ফেরত চলে আসে, মানে এটা যাতে পার্মানেন্টলি অ্যাকাউন্ট এ থেকে যাতে টাকাটা গায়েব না হয়। ওকে, সো একটা ব্যাংকিং সিস্টেমে অবশ্যই রিকভারি দিয়ে আমার এই জিনিসটা এনশিওর করতে হবে যে কোনো ধরনের মানি ট্রান্সফারের সময় যাতে মাঝখানে কোনো ট্রানজাকশন ফেল না হয়। অ্যাটমিসিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট প্রপার্টি হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে যে কোনো ট্রানজাকশন আমার ডেটাবেসকে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে নিয়ে যেতে হবে। So if the transaction is executed completely from beginning to end without any interference, মানে মাঝখানে কোনো ধরনের ইন্টারফারেন্স হইলো না, ইন্টারফারেন্স মানে হচ্ছে যে কোনো ধরনের সিস্টেম ফেইলার বা কোনো ধরনের হার্ডওয়্যার সফটওয়্যার ফেইলার হইলো না, ক্র্যাশ হইলো না, মাঝখান থেকে কোনো ধরনের ইন্টারফারেন্স হলো না, তাহলে আমার ডেটাবেসটা একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে যাবে, দ্যাট ইজ গ্যারান্টিড। ওকে, সো আমরা যদি আমাদের এক্সাম্পল যেটা সেটা হচ্ছে যে $50 ট্রান্সফারের এক্সাম্পলে যদি দেখি, সো আমার যদি এখানে দেখি যে আমার যে টোটাল অ্যামাউন্ট অফ টাকা ছিল সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে, রাইট? কারণ আমি এ থেকে যে $50 মাইনাস করছি সেটা বি তে আবার অ্যাড করে দিছি। সো আমার যে সাম অফ দি টু অ্যাকাউন্টস, এ আর বি এর যে অ্যাকাউন্টের অ্যামাউন্টের সাম আছে সেটা কিন্তু আনচেঞ্জ থাকতেছে, তার মানে আমার ডেটাবেসটা কনসিস্টেন্ট। এখানে কনসিস্টেন্সি হবে যদি আমার দুইটা অ্যাকাউন্টের যে টোটাল অ্যামাউন্ট আছে সেটার সামটা যদি আনচেঞ্জ থাকে, সেটা আনচেঞ্জ থাকবে বাই এনশিওরিং যে অ্যামাউন্টটা আমার এ থেকে মাইনাস হচ্ছে সেই সেম অ্যামাউন্টটা বি তে যাতে অ্যাড হয়ে যায়। সো আমার যে কনসিস্টেন্ট কখন হবে ডেটাবেসটা সেটা আমার অ্যাকচুয়ালি টাস্কের উপর ডিপেন্ড করে। এখানে টাস্কটার উপর ডিপেন্ড করে আমি বলতেছি যে দুইটা অ্যাকাউন্টের অ্যামাউন্টের সামটা যদি সবসময় সেম থাকে তাহলে আমার ডেটাবেস কনসিস্টেন্ট। এটা হচ্ছে বিকজ আই এম ট্রান্সফারিং দ্য অ্যামাউন্ট। ইফ আই এম নট ট্রান্সফারিং, মানে দিস হ্যাপেন্স ইফ আই এম ট্রান্সফারিং দ্য অ্যামাউন্ট বিটুইন টু অ্যাকাউন্টস ইন দ্য সেম ব্যাংক। বাট আমি যদি এটা ট্রান্সফার না করে আমি টাকা উঠায় নিয়ে আসি, মানে লেটস সে আমি টাকা উইথড্র করি, তাহলে ইন দ্যাট কেস কিন্তু আমার অ্যাকাউন্টের সামেশন সেম থাকবে না। ইন দ্যাট কেস আমার কনসিস্টেন্সির ডেফিনিশন ডিফারেন্ট হবে। সো কনসিস্টেন্ট কখন হবে আমার একটা ডেটাবেস সেটা ডিপেন্ড করে আমার টাস্কের উপর বা ট্রানজাকশনের উপর। সো এনি কোয়েশ্চেন?
আর কমপ্লিট ট্রানজ্যাকশনের মাঝখানে কোথাও ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট থাকতে পারে, যেমন আমি যদি স্টেপ 1 থেকে 3 পর্যন্ত এক্সিকিউট করি, আফটার স্টেপ 3 আমার ডেটাবেস কিন্তু ইনকনসিস্টেন্ট, কারণ এখনো কিন্তু আমার 50 টাকাটা কোথাও অ্যাড হয়নি। আফটার কমপ্লিটিং স্টেপ 6 তখন হচ্ছে আমার ডেটাবেস, মানে ফুল ট্রানজ্যাকশন কমপ্লিট করার পরে আমার ডেটাবেসটা কনসিস্টেন্ট হবে। সো টেম্পোরারিলি ইনকনসিস্টেন্ট থাকতে পারে। এনি কোয়েশ্চেন? প্লিজ, আমি যদি এরকম মানে অ্যাকাউন্ট ট্রান্সফার বা এরকম বাদ দিয়ে যদি এমনি অন্য কোনো করি, ট্রানজ্যাকশন করি, সেই ক্ষেত্রে কনসিস্টেন্সি কিভাবে বুঝবো? মানে যেখানে আমার অ্যামাউন্ট রিলেটেড থাকবে না, অন্য কোনো টাস্ক থাকবে। অন্য কোনো টাস্ক যদি থাকে, ডিপেন্ড করে তোমার টাস্কটা কি। যেমন এমন হইতে পারে যে তোমার লেটস সে ইউনিভার্সিটিতে নতুন একজন স্টুডেন্ট আসছে, তার ইনফরমেশন তুমি ইনসার্ট করতেছো, অথবা তোমার একটা স্টুডেন্টের সিজিপিএ তুমি আপডেট করতেছো, তো সিজিপিএ আপডেট হবে। সো তোমার টাস্কের উপর ডিপেন্ড করবে যে কনসিস্টেন্টটা কি। সব সময় যে তুমি এক্সপ্লিসিটলি কনসিস্টেন্ট টাস্কটা এক্স্যাক্টলি ডিফাইন করতে পারবা নট নেসেসারি, তখন হয়তো তোমাকে ইমপ্লিসিটলি ডিফাইন করতে হবে। সো যেমন এখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি জানি যে আমার অ্যামাউন্টটা আমার সেম থাকবে আফটার ট্রানজাকশন, তো আমি এটা এক্সপ্লিসিটলি আমি আইডেন্টিফাই করতে পারতেছি হোয়াট ইজ কনসিস্টেন্ট। বাট লেটস সে আমি কোনো স্টুডেন্টের সিজিপি আপডেট করব, সেটা এক্সপ্লিসিটলি কিন্তু আমি বলতে পারবো না যে স্টুডেন্টের সিজিপিএ কত হইলে কনসিস্টেন্ট হবে, বাট আই হ্যাভ টু ইমপ্লিসিটলি সে যে আমার স্টুডেন্টের সিজিপিএটা প্রথমে একটা ভ্যালিড ভ্যালু হইতে হবে, রাইট? সো আমি যদি এটাকে আপডেট করে 4 এর বেশি কিছু দিয়ে দেই, তাহলে এটা ভ্যালিড না, এটা ইনভ্যালিড একটা ভ্যালু। সো ডেটা টাইপ বা আমার যে ডেটা ডোমেইন আছে সেটার মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে আমার প্রিভিয়াস যে সিজিপিএ ছিল সেটা চেঞ্জ হইতে হবে যদি আমার আপডেট হয়। সো এগুলা হচ্ছে ইমপ্লিসিট কনসিস্টেন্সি আমি বের করতে পারবো। দেন হচ্ছে আমি হচ্ছে আমার হয়তো যে রেকর্ড আছে, রেকর্ডের সাথে আপডেটেড সিজিপিএ এটা ম্যাচ হইতে হবে, বা যে তোমার যে কমপ্লিট জিপিএ আছে, জিপিএ থেকে যে ক্যালকুলেশন আমি করতেছি সিজিপিএ, সেই ক্যালকুলেশনটা ম্যাচ হইতে হবে জিপিএ যে অ্যাড করে আমি তোমার টোটাল ক্রেডিট বা টোটাল নাম্বার অফ কোর্সের সাথে ডিভাইড করতেছি, সেখান থেকে যে আমার ভ্যালু আসবে সেই ভ্যালুর সাথে তোমার আপডেটেড সিজিপিএ এটা ম্যাচ হইতে হবে। সো এই সব কিছু হইলে তখন আমি বলবো যে আচ্ছা এই ট্রানজাকশনটা কনসিস্টেন্ট ছিল। এটা কি বোঝা গেছে? জি। আর কোনো কোয়েশ্চেনস অ্যাবাউট কনসিস্টেন্সি? আচ্ছা, সো অ্যাসেট প্রপার্টির আই যেটা হচ্ছে, আই হচ্ছে আইসোলেশন। আইসোলেশন, এখন আমরা জানি যে একটা ডেটাবেসে অনেকগুলা ট্রানজাকশন একই সাথে সাইমultaneously হইতে পারে, রাইট? কনকারেন্টলি কিন্তু অনেকগুলা এক্সিকিউশন হইতে পারে, যেমন তোমার সিজিপিএ একদিকে আপডেট হচ্ছে, আরেকদিকে হচ্ছে আরেকজনের কোর্সে সে এনরোল করতেছে, অথবা তোমার একটা নতুন স্টুডেন্ট আসতেছে, আরেকদিকে হচ্ছে আরেকটা স্টুডেন্টকে হচ্ছে ডিলিট করতেছে, রাইট? সো একই সাথে সাইমালটেনিয়াসলি অনেকগুলা কনকারেন্ট ট্রানজাকশন হইতে পারে, বিকজ একটা ডেটাবেসকে অনেক মানুষ অ্যাক্সেস করতে পারে, রাইট? ব্যাংকে যেমন একটা অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হচ্ছে, এইদিকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, রাইট? সো একই সাথে অনেকগুলো ট্রানজাকশন হইতে পারে। বাট ইভেন ইফ মাল্টিপল ট্রানজাকশনস আর অকারিং এট দ্য সেম টাইম, each transaction must be unaware of the other concurrently executing transaction. মানে হচ্ছে যে একটা যে ট্রানজাকশন হচ্ছে ওই ট্রানজাকশনের ইম্প্যাক্ট আরেকটা ট্রানজাকশনে আসতে পারবে না। ওকে, দে হ্যাভ টু বি আইসোলেটেড, সেপারেটেড। সো এরকম যদি হয় যে আমি মাঝখানে একটা ধরো আমি অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে ট্রান্সফার করতেছি টাকা, সো এখানে কি বলতেছে আইসোলেশনের ইসে, সো লেটস সে এখানে আমার অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে টাকা ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে আমার T1 এর ট্রানজাকশন। এখন আমি যদি এই ট্রানজাকশনের মাঝখানে অন্য আরেকটা ট্রানজাকশন করি, যেখানে হচ্ছে আমি এ রিড করলাম, বি এর অ্যাকাউন্ট রিড করলাম, আর দুইটা সামেশন প্রিন্ট করলাম, এই যে এটার মাঝখানে স্টেপ 3 এর পরে করলাম এটা, রাইট? এটা কিন্তু একটা ডিফারেন্ট ট্রানজাকশন, ডিফারেন্ট ভাবে এটা করতেছে। ধরো অন্য কেউ দেখতেছে যে অ্যাকাউন্ট এ আর অ্যাকাউন্ট বি তে হচ্ছে টোটাল সাম কত আছে। সো ইন দ্যাট কেস কি হবে, আমার
কিন্তু সামেশনটা ভুল দিবে, তার মানে 50 টাকা কম দেখাবে এই সামেশনে। আমি যদি এই সেম কাজটা T1 কমপ্লিট হওয়ার পরে করি তখন কিন্তু আমার কারেক্ট অ্যামাউন্ট দেখাবে, উইচ মিনস যে আমার ARB এর সামেশনটা আগে যত ছিল এখনো তত আসবে। সো এইটাতে যেহেতু একটা ট্রানজাকশন আরেকটা ট্রানজাকশনকে ইন্টারাপ্ট করতেছে, আইসোলেশনে কাজ করতে দিতেছে না, এখানে আমি ইনকনসিস্টেন্ট ভ্যালু দেখবো। সো আইসোলেটেড না হইলে আবার ইনকনসিস্টেন্ট জিনিসপত্র দেখবো। সো আমি পার্শালি আপডেটেড ডেটাবেজের উপর সেম জায়গার উপর আমি আরেকটা ট্রানজাকশন করতে পারবো না, সেটার জন্য আমাকে আইসোলেশন ইমপ্লিমেন্ট করতে হবে। সো আইসোলেশন অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ডিফল্ট হচ্ছে সিরিয়ালি ইমপ্লিমেন্ট করা, যদিও ট্রানজাকশন হয়তো দুই দিকে দুইজন ট্রানজাকশনটা সাইমultaneously কাইন্ড অফ ইনভোক করছে, ইভেন দেন আমার ডেটাবেস উইল মেক শিওর যে একই জায়গার উপর মাল্টিপল ট্রানজাকশন একসাথে যাতে না হয়, ও সিরিয়ালি ট্রানজাকশনটাকে এক্সিকিউট করবে। মানে ও হচ্ছে বাফার বা কোনো ধরনের কি বলে কিউ এর মধ্যে অন্য ট্রানজাকশনটাকে রেখে দিবে, এন্ড একটা ট্রানজাকশন শেষ হইলেই আরেকটা ট্রানজাকশনটাকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে একটা ওয়ে, মানে সিরিয়ালাইজ করা। এছাড়া আরো ওয়ে আছে আইসোলেশন এনশিওর করার জন্য, বাট ডিফল্ট ওয়ে হচ্ছে সিরিয়ালাইজ করা। আমি যদি কিছু আইসোলেশন ডিসক্রাইব না করি আমার ডেটাবেস ইমপ্লিমেন্টেশনের সময়, তখন হচ্ছে সিরিয়ালাইজ ভাবে হবে, which means my database already actually implements isolation, and there are different ways of implementing isolation. সো আইসোলেশনটা বুঝতে পারছি, মানে একটা ট্রানজাকশনের ইম্প্যাক্ট আরেকটা ট্রানজাকশনে হইতে পারবে না, and each transaction should be unaware of any other concurrent transactions. ওইটার একটার ইম্প্যাক্ট আরেকটার উপর আসা যাবে না। অ্যান্ড পার্শিয়ালি কোনো ধরনের আপডেটেড ডেটাবেজের উপর সেম জায়গার উপর আরেকটা ট্রানজাকশন এক্সিকিউট করা যাবে না। এটা কি বোঝা গেছে আইসোলেশন? আর ফাইনালি হচ্ছে the D of the asset property is durability or permanency. সো ডিউরেবিলিটি মানে হচ্ছে যে একটা কমপ্লিট ট্রানজাকশন যখন হয়ে যায়, সো দ্য ট্রানজাকশন মাস্ট বি কমিটেড অ্যান্ড ইট মাস্ট পারসিস্ট ইন দ্য ডেটাবেস। তার মানে হচ্ছে যে আমার আমি ধরো একজনের সিজিপি আপডেট করলাম, বা একটা টাকা একটা অ্যামাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, এই যে চেঞ্জ হইলো ইন দি অ্যাকাউন্ট অর ইন দ্য সিজিপি অফ এ স্টুডেন্ট, এটা পার্মানেন্টলি আমার ডেটাবেজে স্টোর হইতে হবে আনলেস আ নিউ ট্রানজাকশন কামস ইন এন্ড চেঞ্জেস দিস ভ্যালু। সো একটা ট্রানজাকশন শেষ হওয়ার পরে আমার যে ডেটাটা আছে সেটা পার্মানেন্টলি আমার ডেটাবেজে স্টোর হইতে হবে। সো সেটা আমার পার্মানেন্টলি, ধরো কোনো একটা ট্রানজাকশন অলমোস্ট শেষ হওয়ার পথে যদি আমার কোনো ধরনের সিস্টেম ফেলিয়ার হয়, তাহলে কিন্তু ওই চেঞ্জেস গুলো লস্ট হয়ে যাবে। সো ইন দিস কেস এগেন আমার রিকভারি সাবসিস্টেমের রেসপন্সিবিলিটি হবে টু এনফোর্স ডিউরেবিলিটি। সো ডিউরেবিলিটি আর অ্যাটমিসিটি এই দুইটা হচ্ছে রিকভারি সাবসিস্টেম এনশোর করে। সো again I'm just repeating, অ্যাসিডের এ হচ্ছে অ্যাটমিসিটি মানে হচ্ছে একটা ট্রানজাকশন কমপ্লিটলি অকার হবে অথবা একদমই অকার হবে না, মাঝখানে কোনো স্টেপে ফেলিয়ার করা যাবে না। সি হচ্ছে কনসিস্টেন্সি, মানে হচ্ছে একটা ট্রানজাকশনের শেষে আমার ডেটাবেসটা একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে যাবে, ডেটা আমার ভ্যালিড থাকবে। আই হচ্ছে আইসোলেশন মানে একটা ট্রানজাকশন অন্য একটা ট্রানজাকশনের ব্যাপারে আনঅ্যাওয়্যার থাকবে বা ইম্প্যাক্টেড হবে না। আর ডি হচ্ছে ডিউরেবিলিটি, একটা ট্রানজাকশনের শেষে আমার যে আপডেট গুলো হইলো বা চেঞ্জেস গুলো হইলো সেটা পার্মানেন্টলি আমার ডেটাবেজে স্টোর হয়ে যাবে বা কমিট হবে। অ্যান্ড যদি কোনো ফেলিয়ার হয় কোনো মাঝখানে, তাহলে আই হ্যাভ টু এনশিওর যে আমার প্রিভিয়াস স্টেটে মানে অ্যাটমিসিটি এনশিওর করতে হবে। সো অ্যাটমিসিটি আর ডিউরেবিলিটি ইজ কাইন্ড অফ কানেক্টেড with each other. So any question? Durability. আচ্ছা, সো ডিউরেবিলিটিও এখানে এটাই বলা যে ধরো একটা ট্রানজাকশনের শেষে ইউজারকে ধরো তুমি নোটিফাই করলা যে ট্রান্সফার হয়ে গেছে, সো যখন ইউজারকে এটা নোটিফাই করবা তখন তোমার অবশ্যই এই অ্যামাউন্টটা ডেটাবেজে
পারসিস্টেন্ট মানে পারসিস্ট করতে হবে, তোমার অ্যাকাউন্ট এ আর অ্যাকাউন্ট বি দুইটাতেই আপডেটটা পার্মানেন্ট হইতে হবে। সো তুমি যদি ইউজারকে নোটিফাই করে দাও যে ট্রানজাকশন হয়ে গেছে, কিন্তু তোমার ডেটাবেজে একটা জায়গায় আপডেট হলো আরেকটা জায়গায় আপডেট হলো না, তাহলে তো এটা একটা ডেটা লস, রাইট? ইন দ্যাট কেস আমার রিকভারি ইউজ করে প্রিভিয়াস স্টেটে যাইতে হবে। বেস্ট হবে যে তোমার সিস্টেম যদি এমন ভাবে ডিজাইন থাকে যে যতক্ষণ পর্যন্ত মানে পার্মানেন্টলি স্টোর হচ্ছে না, কমিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইউজারকে না জানানো। যদি মাঝখানে ফেল হয়ে যায় তাহলে ইউজারকে সঙ্গে সঙ্গে জানানো যে ফেল হয়ে গেছে এবং আমরা অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করে দিব। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এনি কোয়েশ্চেন? সো আজকে হচ্ছে আমরা এখন ট্রানজাকশন প্রসেসিং বাকিটুকু যেটা আছে আমি একসাথে করতে চাচ্ছি। আজকে শুরু হইলে অত বেশি নাই, বাট টু মাচ আই থিঙ্ক থিওরিটিক্যাল ইনফরমেশন। সো নেক্সট ক্লাসে কমপ্লিট করি, আমাদের যেহেতু বেশি নাই এত তাড়াহুড়ো করার দরকার নেই। ওকে, আচ্ছা। সো বেসিক্যালি আমাদের এই অ্যাসেট প্রপার্টি বা ট্রানজাকশন কে ম্যানেজ করার জন্য আমাদের দুইটা ইস্যু ডিল করতে হয়, ঠিক আছে? সো একটা হচ্ছে যে আমাদের হঠাৎ করে হার্ডওয়্যার সফটওয়্যার কিছু একটা ফেল করতে পারে বা ক্র্যাশ করতে পারে, সেটাকে আমার হ্যান্ডেল করতে হবে। সো এটাকে আমরা রিকভারি বলি। আর অথবা যে আমার যে মাল্টিপল ট্রানজাকশন হচ্ছে কনকারেন্টলি এট দ্য সেম টাইম, সেটাকে ম্যানেজ করতে হবে যাতে একটার উপর একটার ইম্প্যাক্ট না হয়, সেটাকে আমরা কনকারেন্সি কন্ট্রোল বলি। সো এই দুইটার মাধ্যমে রিকভারি এবং কনকারেন্সি কন্ট্রোল, এই দুইটার মাধ্যমেই যে কোনো ট্রানজাকশনকে আমরা ম্যানেজ করি। মানে ট্রানজাকশনের যে অ্যাসেট প্রপার্টি গুলো আছে সেটাকে মেনটেন করি, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কনকারেন্সি কন্ট্রোল কেন লাগে, কখন লাগে, রিকভারি কেন লাগে, কখন লাগে। সো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কভার করব। সোফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে ট্রানজাকশনস নিয়ে বা অ্যাসেট প্রপার্টি নিয়ে? কারো কি অ্যাটেন্ডেন্স বাকি আছে? অ্যাটেন্ডেন্স সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? ম্যাম অ্যাটেন্ডেন্স বাকি আছে। আচ্ছা, কি তাসিব? ইয়েস ম্যাম। ম্যাম অর্পিতা। অর্পিতা। আর কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? এনিওয়ান এলস? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে শেষ করব। আর অলসো আমি নেক্সট ক্লাসে তো কুইজ বলছিলাম, বাট অবশ্যই অনলাইন যেহেতু কুইজ হচ্ছে না, সো এর পরের উইকে যদি আমাদের অফলাইন হয়, হোপফুলি হিট ওয়েভ যদি শেষ হয় ইনশাল্লাহ, তাহলে পরের উইকে যদি অফলাইন ক্লাসেস হয় তাহলে আমাদের সানডেতে আমরা একটা ক্লাস পাবো। সো ওই সানডেতে হচ্ছে আমাদের কুইজ হবে, অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের মিড টার্মের স্ক্রিপ্টও তখন দেখাতে পারবো। Any questions or issues or anything you want to say? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের জন্য we are done.